আসসালামু আলাইকুম, আমি তোমাদের তানিম ভাইয়া চলে আসলাম আরও একটা সিক্রেট রিভিল করতে। সেটা হলো কিভাবে আমি ঢাবিতে ১৯তম হয়েছিলাম। তো আমার ঢাবি পরীক্ষাটা হয় খেয়াল আছে, সেটা হয়েছিল ১ মার্চ সম্ভবত। তো এই ১ মার্চ তারিখে আমার ভর্তি পরীক্ষা ঢাবিতে কিন্তু একবারই হয়, বুয়েটের মধ্যে এমন না যে একবার পিলি আর একবার হচ্ছে রিটেন। তো একবারই দিতে হবে, আর এটা আবার সেকেন্ড টাইম দেওয়ারও কোনো সুযোগ নেই মেডিকেলের মতো। তো যাদের স্বপ্ন ঢাবি তারা অবশ্যই মাথায় রাখবে এটাই তোমার একমাত্র এবং শেষ পরীক্ষা, ঠিক আছে? তো ঢাবির প্রশ্নগুলোর প্যাটার্ন সম্পর্কে আমরা আগে একটু জানি নিই। ঢাবিতে প্রশ্ন কিন্তু একদম যে সবসময় খুব বেশি কঠিন আসে এমন না, বাট ফিজিক্স প্রশ্নটা বেশি কনসেপচুয়াল হয়, ম্যাথ প্রশ্নটা একটু ট্রিকি হয়, কেমিস্ট্রি প্রশ্ন হাজারিন আক্তারের বই পড়লে মোটামুটি 90% পারা যায়, অর্গানিক কেমিস্ট্রিটা শুধুমাত্র একটু ঝামেলা হয়। বায়োলজি তুমি যে আবুল হাসান স্যারের বই পড়ো, গাজেজমল স্যারের বই পড়ো, মোটামুটি 100%ই পেয়ে যাবা, ঠিক আছে? তো ফিজিক্সের বেলায় যেটা হয় আমি একটু বলে দেই। ফিজিক্সে ধরো বিভিন্ন ছোট ছোট প্রমাণ থাকে না, যে এই ধরনের সূত্রটা এইভাবে প্রতিপাদন করা যায়। তো এই ছোট প্রমাণগুলো ওখানে অনেক সময় চলে আসে। এক, দুই নাম্বার হচ্ছে তোমার ওখানে কিছু ট্রিকি প্রশ্ন থাকে, মানে ধরো প্রশ্নগুলো তুমি একদম এইচএসসিতে করছো এমন না, বাট ওই নলেজে কাজে লাগিয়ে করতে পারবা। আবার সার্কিটের বেলায় দেখবা ঢাবি সার্কিটগুলো অনেক সময় শর্ট সার্কিট দেওয়া থাকে। তারপর ধরো ওই সার্কিটের মধ্যেই তোমার ক্যাপাসিটর দেওয়া আছে, তাহলে ওই ব্রাঞ্চটা কি হয়ে যাবে যে আমার ওটাকে ক্যান্সেল করতে পারবো, এইরকম জিনিস থাকে আর কি। আর আমাদের বেলায় আরেকটা কনসেপচুয়াল প্রশ্ন ছিল, সেটা হচ্ছে একটা পরমাণুর ইলেকট্রনের পর্যায়কাল। তো এটা নর্মালি বইতে আলোচনা করা নাই, কিন্তু যারা ধরো ইসএসআই বইটা ভালো মতো করছো ওখানে একটা এমসিকিউ ছিল, সেখান থেকে আমরা আসলে এই জিনিসটা সলভ করতে পারি। আচ্ছা, তো আমি যেহেতু পারছিলাম এই কারণে ঠিক ছিল, কিন্তু এখানে আমি একটা ভুল করছিলাম, বুঝছো? এটা আমি পরে বলতেছি। তো ফিজিক্সের প্রশ্নগুলো এরকম হয়। বায়োলজির কথা যদি বলি, বায়োলজিতে প্রশ্নগুলো আসলে তোমার পয়েন্ট বেস থাকে। যেমন ধর বইতে 5টা পয়েন্ট আছে, যে ডারউইনবাদে 5টা সফলতা দেবা, ওখানে বলবে যে 5টা সফলতা লেখো বা 5টা ব্যর্থতা লেখো, এরকম। বা এই 5টার বৈজ্ঞানিক নাম লেখো। মানে ওখানে আড়াই মার্ক করে থাকে, তো ওই জন্য ওরা ওই রকম চেষ্টা করে যে 5টা বা 10টা এরকম কোনো কিছু একটা রাখতে, যাতে তোমার মার্কিং করাটা ইজি হয়। বায়োলজিতে এই জিনিসগুলো আসে। আর বায়োলজি এমসিকিউ অনেকটা মেডিকেল এমসিকিউ এর মতোই, তবে এখানে একটা পার্থক্য হলো মেডিকেল আমাদের তেমন বৈজ্ঞানিক নাম পড়তে হয় না, তবে ঢাবিতে অনেক সময় প্রথম অধ্যায় থেকে এবং নগ্নবীজি চ্যাপ্টারটা থেকে বৈজ্ঞানিক নামগুলো বেশিরভাগ সময় চলে আসে। তো এই কারণে আমাদের একটু হলেও বৈজ্ঞানিক নামগুলো পড়তে হয়, যেটা ধরো তুমি বিভিন্ন টেকনিকের ভিডিও পাবা কীভাবে বৈজ্ঞানিক নামটা খেয়াল রাখতে হয়, ওভাবে খেয়াল রাখলেই বেশি ভালো হয়। আর এরপর বায়োলজি হয়ে গেল। আমরা আসি যদি ম্যাথে। ম্যাথে আমাদের বেলায় ঢাবির ম্যাথ খুব বেশি কঠিন হয় নাই। তো নর্মালি ঢাবির ম্যাথ অতটাও কঠিন হয় না, বুঝছো? মানে বুয়েটে যেমন ম্যাথ কঠিন হয়, ঢাবিতে অতটাও হয় না, কারণ এখানে শুধুমাত্র হ্যান্ড ক্যালকুলেশনের ম্যাথ আসে। তো ওই জন্য দেখা যায় শুধুমাত্র তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হবে। মানে ওনারা দেখতে চায় তোমার কনসেপ্ট অ্যান্ড প্রসেসটা ঠিক আছে কিনা। তুমি আবার ধরো ওখানে ডিরেক্ট শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু ওখানে তোমার একটু হলেও করে দেখাইতে হবে, মেইন কনসেপ্ট ধরেই বা মেইন নিয়মে করতে হবে ম্যাথগুলো। আর কেমিস্ট্রি কথা যদি বলি, কেমিস্ট্রিতে এমসিকিউ পার্টগুলো হাজারিন আক্তারের বই থেকেই আসে, মোটামুটি এইচএসসির মতোই, অত কঠিন না। আর রিটেনে একটা অর্গানিক কেমিস্ট্রি থেকে, আমার বেলায় যে অর্গানিক কেমিস্ট্রি থেকে যেটা ছিল ওইটা আসলে আমি ঠিকভাবে পাই নাই, বুঝছো? ওই অর্গানিক কেমিস্ট্রিটা পাই নাই, তবে বাকি 3টা প্রশ্ন একদম ভালো মতো পারছিলাম। আচ্ছা, তো একটা গেল একদম বেসিক কথা, এখন আমি এসে পরীক্ষা হলে এক্সপিরিয়েন্স নিয়ে। তো ঢাবিতে আমার সেন্টার ছিল ফুলার রোডে একটা স্কুলে, সেটা স্কুলটার নাম ভুলে গেলাম। আচ্ছা, উদয়ন স্কুল ছিল, হ্যাঁ। তো ওই স্কুলে গেলাম। তো আমি তোমাদের বলছিলাম যে কোনো অ্যাডমিশন টেস্টে আমি যেটা করছি, নিজেকে যথাসম্ভব ফিট রাখার ট্রাই করছি। তো ওখানে গিয়েও আমি কিছু বন্ধুকে পেয়ে গেলাম, ওই বন্ধুদের সাথে হালকা পাতলা গল্প গুজব করলাম পরীক্ষার আগে। এরপর পরীক্ষা শুরু হইলো, ঠিক আছে? পরীক্ষায় প্রথমে আমাদের এমসিকিউ দেখাইতে দিল। তো এমসিকিউ 45টা এমসিকিউর জন্য 45 মিনিটের মতো ছিল, সরি 60টা এমসিকিউ 45 মিনিট, প্রতিটা সাবজেক্টে 15 মিনিট, 15টা এমসিকিউ আর কি। তো আমি এমসিকিউটা 35 মিনিটে শেষ করছি, বুঝছো? নর্মালি সবাই এমসিকিউ দেখাচ্ছে, আমি 35 মিনিটে হাত তুলে ফেলছি যে ম্যাম আমার তো এমসিকিউ শেষ, আমি কি রিটেন শুরু করতে পারি কিনা। ধরো পুরা হল রুমে যারাই ছিল তারা সবাই আমার দিকে তাকাইছে যে কি অবস্থা, এত তাড়াতাড়ি করে ফেললো কেমনে। পরে ম্যাডামরাও আমার দিকে তাকাইলো, পরে কি জানি হইলো, বললো যে আচ্ছা শুরু করো রিটেন, সমস্যা নেই। তো তখন আমি কি করলাম, রিটেনটা ভালো মতো শুরু করলাম। আর রিটেনে যেটা ভুল করছিলাম সেটা হয়েছিল ফিজিক্সে। মানে ফিজিক্সে বলছিল কি আগেরটা পূর্বেরটা পরেরটার হচ্ছে 2 গুণ, বুঝছো? কিন্তু আমি ধরে নিছি কি পরেরটা হলো আগেরটা 2 গুণ, মানে জাস্ট অপোজিট। প্রশ্নটা তাড়াহুড়ো করে পড়ার কারণে। তো এই জন্য এই জিনিসটা খেলা হবে, ঢাবি প্রশ্নগুলো যদি বড় হয় ওই প্রশ্নের মধ্যে একটু হলো প্যাচ দেওয়া থাকে। তো ধরো নর্মাল অ্যান্সার হওয়ার কথা 2, আমার চলে আসছে অ্যান্সার হলো 8, এই হলো অবস্থা। তো এইটাই ছিল সমস্যা, এই কারণে আড়াই মাস চলে গেছে। তারপর ম্যাথে কথা যদি বলি, ম্যাথে আমি আসলে এমসিকিউতে দেখছিলাম একটু ভুল করছিলাম। মানে ওই যে বললাম তাড়াহুড়া করছিলাম। আমার টার্গেট ছিল ঢাবিতে টপের দিকে থাকা,
ঠিক আছে, আমার মানে এটা একদম ইন্টারমিডিয়েট শুরু থেকে, যেহেতু ঢাবিতে বায়োলজিও আছে ম্যাথও আছে, আমি তো দুইটাই মোটামুটি ভালো পারি। তা এটা হচ্ছে আমার জন্য ব্যালেন্স করার একটা উপায়, যে আমি এখানে হয়তো অনেক ভালো করব। এখানে বেশি তাড়াহুড়া করতে গিয়ে আমি আসলে ভুল করছিলাম, ওই ম্যাথে একটু এমসিকিউ ভুল হয়েছিল, ফিজিক্সে কোনো ভুল হয় নাই, কেমিস্ট্রিতেও ভুল হয় নাই, কিন্তু বায়োলজিতে মানে আমি শুরু করছি ধরো বায়োলজি দিয়ে। প্রথমে বায়োলজি আমি 3 মিনিটে 15টা দেখাই ফেলছি, বুঝছো, মানে এত ফাস্ট করা শুরু করছি 3 মিনিটে বায়োলজি 15টা। তারপরে ধরলাম কেমিস্ট্রি, বায়োলজি পড়ে, তারপর কেমিস্ট্রিতে ধরো মোটামুটি 10 মিনিটে বায়োলজি কেমিস্ট্রি টোটাল শেষ। এরপর ফিজিক্স করলাম, ফিজিক্সে ধরো আরও লাগছে 10-12 মিনিটের মতো, বাকি টাইমটা ম্যাথে দিছি, ম্যাথ দিয়ে 35 মিনিটে টোটাল শেষ হয়েছে। তো ভাই আমি কেন বায়োলজি দিয়ে শুরু করলাম, কারণ হচ্ছে তুমি যে ম্যাথ দিয়ে শুরু করো, ধরো তুমি ম্যাথ দিয়ে শুরু করলা, তুমি ম্যাথে 5 মিনিটে করলা কয়টা, 2-3টা ম্যাথ মাত্র, কিন্তু দেখো আমি 3 মিনিটে একটা পুরো সাবজেক্ট শেষ করছি, 15 মার্ক শেষ। তোমার কনফিডেন্স বেশি থাকবে নাকি আমার কনফিডেন্স বেশি? তুমি যেখানে 60 মার্কের মাত্র ধরো 3 মার্ক অ্যান্সার করছো, সেখানে আমি 15 মার্ক অ্যান্সার করা শেষ আমার 3-4 মিনিটের মধ্যে, তাহলে আমার কনফিডেন্স লেভেল কিন্তু অনেক হাই। আমার যখন কনফিডেন্স হাই তখন আমি নার্ভাস হব না, যখন নার্ভাস হব না তখন আমার ক্যালকুলেশন করতে কম টাইম লাগবে, ক্যালকুলেশনে ভুলও হবে কম। এই জন্য এই ধরনের ভর্তি পরীক্ষা, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পরীক্ষাগুলোতে তোমার ওই ধরনের সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে যেটা তোমার টাইম কম লাগে। ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি থাকলে অবশ্যই বায়োলজি দিয়ে শুরু করতে হবে। এটা কিন্তু ভালো মতো পড়া থাকতে হবে। ধর তুমি বায়োলজি দিয়ে শুরু করলা, কিন্তু তুমি বায়োলজি পারো না, তাহলে তো হবে না। যেটা পারবা সেইটা দিয়ে আগে শুরু করতে হবে। তাহলে আমাদের এমসিকিউ পার্টটুকু শেষ, এবার আসি রিটেনের কথায়। তো রিটেনও আমি এই কাজ করছি, যে রিটেন প্রথমে আবার যেটা করলাম যে বায়োলজি দিয়ে শুরু করছি, যেহেতু বায়োলজিতে লেখাগুলো খুবই কম, বুঝছো, ওই যে 5টা পয়েন্ট লিখতে হবে। রিটেন আগে বায়োলজি দিলাম, এরপর কেমিস্ট্রি না দিয়ে আগে ফিজিক্স দিছি, কারণ আমার ফিজিক্সেই মানে একটা কনফিডেন্স ছিল যে ফিজিক্স যাই আসুক না কেন আমি পারবো, এরকম। তো মোটামুটি পারছি, বাট ওই যে বললাম প্রশ্ন তাড়াহুড়ো করতে গিয়ে তোমার উল্টাপাল্টা করে ফেলছি, অ্যান্সার হওয়ার কথা 2 চলে আসছে 8। ওখানে কিন্তু পুরোটাই 0 দিবে, ঢাবিতে পার্শিয়াল মার্কিং ওইরকম করে না। তো এরপরে হচ্ছে তোমার ধরলাম কেমিস্ট্রি, কেমিস্ট্রি দেখলাম জৈব যৌগে একটাতে আটকে গেছি, এরপরে সবার লাস্টে ম্যাথ করছি। তো মোটামুটি আমি যেহেতু 10 মিনিট আরও এক্সট্রা পাইছি এমসিকিউ থেকে, আমার ইজিলি শেষ হয়ে গেছে রিটেনটা। আচ্ছা, তো এভাবেই মোটামুটি ঢাবি পরীক্ষাটা দিলাম, আর ঢাবির রেজাল্ট আবার দেয় হচ্ছে আরও 1-1.5 মাস পর, বুঝছো। পরীক্ষা দিলা, তারপর তুমি যে শিওর না যে তোমার পজিশন বা রেজাল্ট কীরকম হবে, এটা একটা ব্যাপার। আর ঢাবি পরীক্ষা এরকম তাড়াহুড়ো দেওয়ার একটা বড় কারণ আছে, সেটা এখন রিভিল করি। সেটা হচ্ছে ওই দিনে আমার খালাতো বোনের বিয়ে ছিল ধরো সেই সৈয়দপুরে, মানে নীলফামারীতে বলতে গেলে, আর আমি পরীক্ষা দিচ্ছি কোথায়, ঢাকার শাহবাগে বসে। তো আমি কোনো মতে, আমার এটাই টার্গেট ছিল, মানে আমার পরীক্ষা আগে তো আম্মু কল দিয়ে বলতেছে যে তোর পরীক্ষাটা কি 1 ঘন্টায় দিলে হয় না। তুমি চিন্তা করো, একটা অ্যাডমিশন টেস্টের লেভেল মানে সিরিয়াসনেস কত কম হইলে এই কথাটা গার্জিয়ান বলে, যে 1 ঘন্টা 1.5 ঘন্টার পরীক্ষা নাকি আমাকে 1 ঘন্টায় দিতে হবে। আমি বললাম ধুর, এই পরীক্ষাটা তাও কোনো মতে ভালো মতো দেই। তো এই যে ওনাদের মধ্যে সিরিয়াসনেস নাই, আমার মধ্যেও অত বেশি ছিল না। কোনো মতে পরীক্ষাটা দিয়ে কি করছি তোমার, আমি ওই দিন 550 টাকা দিয়ে একটা উবার বাইক ভাড়া করছিলাম, বুঝছো। নর্মালি ঢাকায় 350 বেশি হয় না, সেখানে আমার তো প্লেন ধরা লাগবে, এত পরিমাণ জ্যাম। তো ধরো বাইকওয়ালা আমাকে, এখন পর্যন্ত ঢাকায় তো আমি অনেকবার উবার বাইকে চড়ছি বা পাঠাওতে চড়ছি, উনি হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠ বাইকওয়ালা, যে কি করছে আমাকে এই শাহবাগ থেকে উত্তরা এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে গেছে মাত্র আধা ঘন্টার মধ্যে। মানে লিটারালি অ্যাক্সিডেন্ট হইতে হইতে বেঁচে গেছি, এমন একটা অবস্থা। এবার বাইক সরায় ফেলে, তারপর একবার খাড়া করে এমন জয় টান মারতেছিল যে আমি হচ্ছে সিটকে পড়ে যাব, এইরকম সিচুয়েশন। তাও আমার প্লেনের টিকিট ধর 5,500 টাকা, সেখানে 500 টাকা যাক, টিকিটটা তো বাঁচাইতে হবে তাই না। মানে রাস্তায় এত পরিমাণ জ্যাম ওই দিন থাকে। তো এইভাবে কোনো মতে বিয়ের দাওয়াতটা ধরতে পারছি। তো পরীক্ষা ভালো হওয়ার থেকে আমার মেইন কথা হচ্ছে আমি পরীক্ষা দিয়ে বিয়ের দাওয়াতটা ধরতে পারছি, এটা হলো আমার ওই দিনের মেইন সফলতা। তো যাই হোক, তোমাদের সবার জন্য এই দোয়াটাই থাকবে যে তোমাদের যাতে এরকম কনফিডেন্স থাকে, যাতে এরকম সিরিয়াসনেস, মানে খুব বেশি যাতে সিরিয়াস নিয়ে বা ভয় নিয়ে পরীক্ষা দেওয়া না লাগে, টেনশন মুক্তভাবে যাতে পরীক্ষা দিয়ে নিজের ঢাবি স্বপ্নটা পূরণ করতে পারো। তো এই শুভকামনা রেখে তোমাদের জন্য এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।